ওয়েলকাম টু লার্ন স্টার্ট ইউটিউব চ্যানেল। আচ্ছা, পরিবেশ বিদ্যার ক্লাস অর্থাৎ ইভিএস থেকে আমরা আজকে ক্লাস করছি। আজকে যেটা ক্লাস করছি আমরা সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার, ল্যান্ড অ্যান্ড ওয়াটার অর্থাৎ বায়ুমণ্ডল, ভূমি এবং জল। এই টপিকটা থেকে প্রিভিয়াস ইয়ারে কি কি ধরনের এমসিকিউ কোশ্চিন এসেছিল সেইগুলো আজকে আমরা ডিটেলসে অনেকগুলো প্রশ্ন আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। সেইগুলো আজকে আমরা আলোচনা করব, যাতে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন গুলো থেকে এটা আইডিয়া করতে পারি যে এই টপিক থেকে কি কি ধরনের কোশ্চিন হতে পারে। এবং এটাও আমরা আলোচনা করব। হ্যাঁ, এই ভিডিওতে আরো আলোচনা করা হয়েছে যে এর পরে যে কোশ্চিন পরীক্ষাগুলো আমরা দেব সেইগুলোতে যেন আমাদের এই টপিকটা থেকে যদি যে কোনো টাইপের কোশ্চিন আসুক না কেন, যাতে আমাদের ভুল না হয় তার ব্যবস্থা আমরা আজকে করব। আমরা এমন ভাবে স্টাডি করব, এমন ভাবে পড়াশোনা করব এই টপিকটা থেকে, এমন কিছু জেনে নেব যেগুলো খুব অল্প জিনিস জানলেও আমাদের যাতে পরীক্ষায় এমন কোনো কোশ্চিন না আসে যাতে আমাদের ছুটে যায়। হ্যাঁ, আমাদের এমন কোনো অজানা জিনিস থাকবে না এই টপিকটার উপরে যাতে আমাদের কোশ্চিন ছুটে। তো এখানে অনেকগুলো কোশ্চিন নেওয়া হয়েছে। হ্যাঁ, প্রথমে আপনাদের এমসিকিউ গুলো দেখার দরকার নেই। প্রথমে কি করতে হবে, এই এমসিকিউ গুলো আপনি এমনি এমনি পারবেন যদি শুধুমাত্র এই টপিকটাকে একবার ভালোভাবে বুঝতে পারেন। হ্যাঁ, আগে এই বিষয়বস্তুটাকে আপনাকে আগে আয়ত্ত করতে হবে। যদি বিষয়বস্তুটাকে আগে আয়ত্ত করতে পেরে নেন, তাহলে কি হবে যে প্রশ্ন দেখা মাত্রই আপনি ফাটাফাট উত্তরগুলো করতে পারবেন। এমসিকিউ দেখা মাত্রই আপনি এক পলকে সঠিক উত্তরটা আপনার চোখে পড়বে। হ্যাঁ, মানে আপনি যে উত্তরটা করছেন সেটা ভুল হবে না। ওকে, নির্ভুল ভাবে আপনি উত্তর করতে পারবেন। এটা তো আজ আমরা এর আগে অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডল থেকে আমরা এর আগে ক্লাস দিয়েছি। আপনারা যারা দেখেননি তারা অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট থেকে বায়ুমণ্ডল টপিকটা মানে এই ক্লাসটা আপনারা অবশ্যই দেখে নেবেন। আজকে এই যে হলুদ করে আমি মার্ক করে রেখেছি ল্যান্ড অর্থাৎ ভূমি। হ্যাঁ, এই ভূমি টপিকটা থেকে, এই পয়েন্টটা থেকে কি কি জিনিস আপনাকে পরীক্ষায় জেনে যেতে হবে সেইগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। অবশ্যই ভালোভাবে মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওকে, তারপরে আমরা অন্য একটা ক্লাসে ওয়াটার বা জল, এই জল থেকে কি কি পড়তে হবে আমরা নেক্সট ক্লাস অবশ্যই দেব। চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকবেন। ওকে, কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম তাই ভিডিও আনতে আমার খুব দেরি হয়েছে। তো ল্যান্ড বা ভূমি এই টপিকটা থেকে আপনাদেরকে কি জানতে হবে, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে পৃথিবীর অভ্যন্তরভাগ বেশ কয়েকটি ঘনকেন্দ্রিক স্তর দ্বারা গঠিত, যা হচ্ছে ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। তাহলে কি, এক নম্বর হচ্ছে ভূত্বক, দুই নম্বর হচ্ছে গুরুমণ্ডল, আর তিন নম্বর হচ্ছে কেন্দ্রমণ্ডল। মানে এই তিনটে স্তর নিয়ে, হ্যাঁ এই তিনটা স্তর নিয়ে এই পৃথিবীর অভ্যন্তর ভাগটা গঠিত। হ্যাঁ, এই কেন্দ্রমণ্ডলটাকে আবার দুই ভাগে বিভক্ত করা যেতে পারে, একটা বহিঃ কেন্দ্রমণ্ডল আর একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। ওকে, তো এইগুলো আমরা অবশ্যই জানবো। তার আগে একটু আপনাদেরকে বলি যে আমরা যদি একটা ডিম দেখেছি না, এই যে এটা একটা ডিম। হ্যাঁ, এটা একটা ডিম। এই তো ডিমের যে খোসাটা আছে এই খোসাটাকে আমরা ধরবো ভূত্বক। ভূত্বক আমরা ধরবো ভূত্বক বা ভূমি। এবং এই যে সাদা অংশটুকু আছে এই সাদা অংশটুকুকে বলা হয় গুরুমণ্ডল। গুরুমণ্ডল এবং এই যে মিডিলের এই হলুদ অংশটাকে বলা হয় কেন্দ্রমণ্ডল। কি বলা হয় না, কেন্দ্রমণ্ডল বলা হয়। ওকে, কেন্দ্রমণ্ডল বলা হয়। তাহলে একটা হচ্ছে ভূত্বক, খোসা যেটা এই যে এখানটায় যেটা রয়েছে দেখুন খোসাটাকে বলা হয় ভূত্বক। সাদা অংশ, ডিমের যে সাদা অংশ এটা আপনারা মনে করবেন এটা ভূত্বক, গুরুমণ্ডল। যেটা হলুদ অংশ থাকে সেটাকে বলবো আমরা কেন্দ্রমণ্ডল। তো আমরা এইটা পাশাপাশি একটা পৃথিবীর একটা চিত্র দেওয়ার চেষ্টা করেছি যে এটা ধরুন একটা পৃথিবী। তো উপরের যে ডিমের খোসার মতো যে উপরের অংশটুকু, এই সামান্য পাতলা করে যে অংশটুকু থাকে, হ্যাঁ খোসার মতো, সেটাকে বলা হয় ভূত্বক। এবং এই সাদা অংশটুকু যেটুকু থাকে ডিমের সাদা অংশটুকুর মতো, এখানে আরো একটা স্তর থাকে যেটাকে বলা হয় ম্যান্টেল। ওকে, বা বলা হয় গুরুমণ্ডল। এবং এই যে ডিমের ভেতরে যে আরেকটা অংশ থাকে কুসুম কুসুম থাকে, হ্যাঁ সেটাকে বলা হয় কেন্দ্রমণ্ডল, বা ইংলিশে বলা হয় কোর। কি বলা হয়, কোর বা মজ্জা বলা হয়। তো এই কোরটাকে বা কেন্দ্রমণ্ডলটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা অন্তঃকেন্দ্রমণ্ডল আর একটা বহিঃকেন্দ্রমণ্ডল। তো এইগুলো নিয়ে আমরা আজকে ডিটেলসে জানবো। এই
এগুলো জানতে এগুলো জেনে আমাদের কি লাভ, মানে কোন কোন প্রশ্ন এইখান থেকে হবে সেইগুলো আপনাদেরকে এই আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেবো। ওকে, তো প্রথমে আমরা কি জানলাম যে একটা পৃথিবী, এই যে একটা পৃথিবী আছে, এই পৃথিবীর আমরা কটা অংশ পেলাম? তিনটা অংশ পেলাম। কটা? তিনটা অংশ পেয়েছি। একটা হচ্ছে ভূত্বক, একটা হচ্ছে ভূত্বক, হ্যাঁ, 2 নম্বর হচ্ছে গুরুমণ্ডল, 2 নম্বর গুরুমণ্ডল, যেটাকে আমরা ম্যান্টেল বলছি, এবং 3 নম্বর বলা হচ্ছে কেন্দ্রমণ্ডল। কি? কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডল। ওকে, ভূত্বক বা এটাকে বলা হয় ক্রাস্ট, ইংলিশে বলা হয় ক্রাস্ট, CRUST, ক্রাস্ট। এবং এই গুরুমণ্ডলটাকে বলা হয় আপনার ম্যান্টেল। কি বলা হয়? ম্যান্টেল। ওকে, ম্যান্টেল, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং কেন্দ্রমণ্ডল এটাকে বলা হয় কোর, CORE, কোর। ওকে, তো দেখুন ভূত্বকটা কি? ভূত্বকটা কি না, পৃথিবীর সবচেয়ে বাইরের কঠিন স্তরকে ভূত্বক বলা হয়, বা ইংলিশে বলা হয় ক্রাস্ট, ক্রাস্ট বলা হয়, যা পৃথিবীর আয়তনের 1%-এর কম কম অংশ জায়গা দখল করে রয়েছে। ওকে, তো পৃথিবী যদি এত বড় একটা পৃথিবী হয়, তো ভূত্বক কতটুকু? এই সামান্য এই দাগ যেটা আমরা বোঝাচ্ছি, হ্যাঁ, দাগটাকে আমরা বলছি ভূত্বক। ওকে, তো সামান্য মাত্র মানে 1%, এত বড় একটা জায়গার মধ্যে শুধুমাত্র ভূত্বকটা হচ্ছে মাত্র 1%। কি? আপনারা মনে রাখবেন যে 1%, এগুলো নিয়েও কোশ্চিন হবে। 1% ভূত্বক রয়েছে, 1%-এর থেকেও কম অংশ জায়গা দখল করে রয়েছে এই ভূত্বক। এটাকে অশ্বমণ্ডল বলা হয়, বা ইংলিশে লিথোস্ফিয়ার বলা হয়। কি বলা হয়? লিথোস্ফিয়ারও বলা হয়, বা এটা লিথোস্ফিয়ারের উপরের উপাদানও বলা যেতে পারে, বা লিথোস্ফিয়ার বলা যেতে পারে, মনে রাখবেন। ওকে, এটি পৃথিবীর সবচেয়ে পাতলা স্তর, যার পুরুত্ব প্রায় 40 কিলোমিটার থেকে, অথবা 25 মাইল। কি বললাম না, 40 কিলোমিটার। হ্যাঁ, মানে এই যে পৃথিবী পৃষ্ঠ থেকে, হ্যাঁ, যে আমরা ডিমের খোসাটা কতটুকু পুরু, হ্যাঁ, আমরা এখানে এই মাটিটা বা ভূত্বকটা আমরা মোটামুটি কতটুকু বলবো না, 40 কিলোমিটার পর্যন্ত আমরা কি বলবো, এটাকে বলা হয় লিথোস্ফিয়ার বা অশ্বমণ্ডল, বা এটাকে ভূত্বক বলা হয়। তো এই ভূত্বক পৃথিবীর 3টি প্রধান স্তরের একটি, মানে তিনটা তিনটা যে স্তর রয়েছে পৃথিবীর, তার মধ্যে এটা একটা। এবং আরো দুটা হচ্ছে, একটা ম্যান্টেল এবং একটা হচ্ছে মজ্জা বা কোর বা কেন্দ্রমণ্ডল। ম্যান্টেল যেটা, সেটাকে গুরুমণ্ডল আমরা বলতে পারি। ওকে, এইগুলো আমরা জানতে হবে। তো আরো একটু জানিয়ে রাখি যে ভূত্বক যেটা না, সেটা হচ্ছে কঠিন শিলা এবং খনিজ দ্বারা গঠিত। এটা 2 প্রকারের হয়ে থাকে। একটা মহাদেশীয় ভূত্বক হয়, আর একটা মহাসাগরীয় ভূত্বক হয়। কি না, এই ভূত্বকটা মহাদেশের মধ্যে একটা ভূত্বক দেখতে পাওয়া যায়, আর একটা মহাসাগরীয় ভূত্বক দেখতে পাওয়া যায়। ওকে, তো এই মহাদেশীয় ভূত্বকটা কি এবং মহাসাগরীয় ভূত্বকটা কি, এটা একটুখানি আপনাদেরকে জানতে হবে। দেখুন, মহাদেশীয় ভূত্বক যেটা, সেটা হচ্ছে মহাদেশীয় ভূত্বকটি এই সামুদ্রিক ভূত্বকের চেয়ে পুরু, মানে একটু মোটা হয়, কিন্তু কম ঘন হয়। ওকে, প্রধানত গ্রানাইট এবং অন্যান্য হালকা রঙের শিলা দ্বারা এটা গঠিত, মহাদেশীয় ভূত্বক যেটা। এবং মহাসাগরীয় ভূত্বকটি মহাদেশীয় ভূত্বকের তুলনায় পাতলা হয়, কিন্তু ঘন হয়। ওকে, ব্যাপারটা বুঝিয়ে বলছি পরে। এবং এটি প্রধানত বেসাল্ট এবং অন্যান্য গাঢ় রঙের শিলা দ্বারা গঠিত, এগুলো মনে রাখবেন। এবং মহাদেশীয় ভূত্বক প্রধানত সিলিকা এবং অ্যালুমিনা, ভালো করে মনে রাখবেন এটা, এই পয়েন্টটা। কি বললাম? মহাদেশীয় ভূত্বক প্রধানত সিলিকা, মানে SI দিয়ে সিলিকা, এবং অ্যালুমিনিয়া বা AL থেকে অ্যালুমিনিয়া দিয়ে গঠিত। এই যে SI এবং AL, হ্যাঁ, SIAL, সিয়াল, সিয়াল হলো। তো তাই একে বলা হয় সিয়াল। এই সিলিকার সি এবং অ্যালুমিনার অ্যাল, হ্যাঁ, এটা এটা দিয়ে সিয়াল গঠিত হয়। তাও সিয়াল কোথায় গঠিত হয় না, আপনারা মনে রাখবেন যে মহাদেশীয় ভূত্বককে সিয়াল বলা যেতে পারে। এবং মহাসাগরীয় ভূত্বক, এই মহাসাগরীয় ভূত্বক প্রধানত সিলিকা এবং ম্যাগনেসিয়াম। কি বললাম? সিলিকা এবং ম্যাগনেসিয়াম। এই সিলিকার SI এবং ম্যাগনেসিয়ামের MA। হ্যাঁ, তো SIMA, সীমা। কি হলো? SIMA, সীমা। তাহলে এই মহাসাগরীয় ভূত্বকটাকে সীমা বলা হয়। কি বলা হয়? সীমা বলা হয়, তাই একে বলা হয় সীমা। এই সিলিকার সি এবং ম্যাগনেসিয়ামের ম্যা থেকে হচ্ছে সীমা। ওকে, তাহলে এই দুটো জিনিস আপনারা জানবেন, এই দুটো থেকেও প্রশ্ন হয়ে যায়। তো আরো তারপরে আপনারা জানবেন যে সামুদ্রিক ভূত্বক বা মহাসাগরীয় যে ভূত্বক, সেটা 5 কিমি হতে 10 কিমি পুরু,
আবার মহাদেশীয় ভূত্বক যেটা, সেটা 30 কিমি হতে 50 কিমি পর্যন্ত হয়ে থাকে। ওকে, এবং পৃথিবীর ভূত্বক পৃথিবীর আয়তনের মাত্র 1% তৈরি করে, অর্থাৎ পৃথিবীর আয়তনের প্রায় 1%। এর আগে বলা হয়েছে যে পৃথিবীর আয়তনের মাত্র 1%-এর থেকেও কম জায়গা নিয়ে ভূত্বকটা তৈরি। এবারে আমরা জানবো ম্যান্টেল কি। কি না, ম্যান্টেল কি এটা আমরা জানবো। আমরা প্রথমেই জানলাম কি ভূত্বক, ভূত্বকটা বললাম। এবার আমরা জানবো ম্যান্টেল বা গুরুমণ্ডল যেটা। তারপরে আমরা জানবো এটা ম্যান্টেলে, পরে জানবো কোর বা মজ্জা কি জিনিস। ওকে, এগুলো আস্তে আস্তে আমরা জানবো। ম্যান্টেলটা কি না, ম্যান্টেল বা ম্যাগমা হলো প্রচুর মাত্রায় গরম তরল বা অর্ধ তরল শিলা যা পৃথিবীর তলদেশে অবস্থান করে। তাহলে কি ম্যান্টেল বলছে ভূত্বকের পরপরেই প্রচুর মাত্রায় গরম তরল এবং অর্ধ তরল শিলা, অর্থাৎ গরম তরল এবং অর্ধ তরল যে শিলা দেখতে পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে ম্যান্টেল, যেটা পৃথিবীর তলদেশে অবস্থান করে। ওকে, মানে ভূত্বকের তলদেশে অবস্থান করে এটা হবে। এবং পৃথিবীর ম্যান্টেলের একটা বড় অংশ ম্যাগমা। তাহলে এটা প্রশ্ন হতে পারে, ম্যাগমা কোথায় দেখতে পাওয়া যায় না ম্যান্টেলে। তাহলে বলা হচ্ছে ম্যান্টেলের একটি বড় অংশ হচ্ছে ম্যাগমা। ওকে, পৃথিবীর ক্রাস্টের নিচে মানে ক্রাস্ট মানে হচ্ছে ভূত্বক। ওকে, তো এই ভূত্বকের নিচের তাপমাত্রা এবং চাপ ম্যাগমাকে জলীয় অবস্থায় রাখে। ম্যাগমা যখন পৃথিবী পৃষ্ঠে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে। যখন এই ম্যাগমা যখন পৃথিবী পৃষ্ঠে ভূত্বক ভেদ করে যখন বাইরে বেরিয়ে আসে তখন সেটা হয়ে যায় লাভা। ওকে, এরপরে আমরা জানবো গুরুমণ্ডল কি, কেন্দ্রমণ্ডল কি। গুরুমণ্ডল কি না, গুরুমণ্ডল হচ্ছে ভূত্বকের ঠিক নিচে রয়েছে গুরুমণ্ডল, যা ভূত্বকের নিচে 2900 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। ওকে, মানে ভূত্বকের পরপরে আমরা গুরুমণ্ডল দেখতে পাই। তারপরেই শুরু হয়, এই যে দেখুন গুরুমণ্ডলটা আধা তরল এবং এটা নমনীয় প্লাস্টিকের মতো হয়। এটা পৃথিবীর আয়তনের প্রায় 84% জায়গা দখল করে রয়েছে। তাহলে ভূত্বকটা আমরা কি পেয়েছিলাম না, ভূত্বক প্রায় 1% জায়গা নিয়ে রয়েছে। এবং আমরা যেটা দেখতে পেলাম গুরুমণ্ডল, এই গুরুমণ্ডল দেখতে পেলাম, গুরুমণ্ডল প্রায় 84%। ওকে, প্রায় 84% জায়গা দখল করে এটা রয়েছে। ওকে, হলো। এরপরে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল বলছে যে সবচেয়ে ভিতরের স্তর হলো কেন্দ্রমণ্ডল, যার ব্যাসার্ধ প্রায় 3500 কিমি। এটি প্রধানত নিকেল এবং লোহা, নিকেলের Ni এবং লোহা মানে ফি, হ্যাঁ, তো নিফি, একে নিফি বলা হয়, মানে নিকেলের নি এবং এই লোহা বা লৌহ ঘটিত থেকে ফি, তো নিফি বা নিফে বলা হয় এটাকে, সেই জন্য। তো এই জায়গাগুলো জানবেন। এবং পৃথিবীর এই কেন্দ্রমণ্ডলটা পৃথিবীর আয়তনের মাত্র 15% তৈরি করে। এবং এই যে আমরা এখানে পেয়েছিলাম কি, ভূত্বক পেয়েছিলাম 1%, গুরুমণ্ডল হচ্ছে 84% এবং কেন্দ্রমণ্ডল কি না, কেন্দ্রমণ্ডল, এই কেন্দ্রমণ্ডল রয়েছে আপনার 15%। ঠিক আছে, তাহলে 15 আর একে 16 আর 84 মানে 100%। এই 100 এর মধ্যে রয়েছে ভূত্বক 1%, গুরুমণ্ডল 84% এবং কেন্দ্রমণ্ডল হচ্ছে 15%। ঠিক আছে, এই হচ্ছে হিসাব। এরপরে আমরা জানবো লিথোস্ফিয়ার। এই লিথোস্ফিয়ার কোনটাকে বলা হয়? দেখুন, পৃথিবীর যে শক্ত অংশে আমরা বাস করি তাকে লিথোস্ফিয়ার বলা হয়। অর্থাৎ ভূত্বক যেটা না, ভূত্বক মানে পৃথিবীর যে আমরা যে ডিমের, এই যে আমরা একটা ডিম পেলাম, ডিমের যে খোসা সেটাকে আমরা কি বললাম, ভূত্বক। ঠিক আছে, সেই ভূত্বক বললাম, এই ভূত্বকটাকে আবার বলা হয় লিথোস্ফিয়ার, মনে রাখবেন তাহলেই হবে। কি না, লিথোস্ফিয়ার। ওকে, লিথোস্ফিয়ার বলা হয়। তাহলে লিথোস্ফিয়ার, আপনাকে এরকম প্রশ্ন হতে পারে যে পৃথিবীর যে অংশে আমরা বাস করি তাকে কি বলে, আপনারা মনে রাখবেন এটাকে লিথোস্ফিয়ার বলা হয়। কি বলা হয়? লিথোস্ফিয়ার বলা হয়। এই লিথোস্ফিয়ার হলো পৃথিবীর কঠিন এবং এটা বাইরের অংশ, পৃথিবীর কঠিন অংশ এবং বাইরের অংশ। এটা আপনারা সহজ ভাষায় মনে রাখবেন যে এটা পাহাড়, মালভূমি, মরুভূমি, সমভূমি, উপত্যকা ইত্যাদির মতো বিভিন্ন ভূমিরূপ সহ এটি অনিয়মিত পৃষ্ঠ। অর্থাৎ যে পাহাড়, পর্বত, মালভূমি, মরুভূমি, সমভূমি, উপত্যকা ইত্যাদির মতো যে জায়গাগুলো আমরা ভূমিরূপগুলো দেখতে পাই সেটাই হচ্ছে লিথোস্ফিয়ার। এটি ম্যান্টেল এবং ক্রাস্টের ভঙ্গুর উপরের অংশ অন্তর্ভুক্ত করে এটা। ওকে, এটি উপরে বায়ুমণ্ডল এবং নিচে অ্যাস্থেরোস্ফিয়ার দ্বারা আবদ্ধ হয়। অর্থাৎ
এই যে ভূপৃষ্ঠ রয়েছে বা ভূত্বক রয়েছে, এর উপরে কি রয়েছে? বায়ুমণ্ডল রয়েছে, এবং এর নিচে রয়েছে অ্যাস্থেরোস্ফিয়ার। কি রয়েছে? অ্যাস্থেরোস্ফিয়ার বা ম্যান্টেল বলা হয়। ওকে, তো এবারে আমরা জানবো এই অ্যাস্থেরোস্ফিয়ারটা কি জিনিস। চলুন, এই যে অ্যাস্থেরোস্ফিয়ার, দেখুন, অ্যাস্থেরোস্ফিয়ার এটা একটা গ্রিক শব্দ, যার মানে হচ্ছে দুর্বল স্তর। দুর্বল স্তর মানে কি? দুর্বল মানে আমি একটা নরম, যেটা নরম বা তরল, যেটা তরল পদার্থ থাকে, অর্থাৎ এই স্তরের পদার্থটা গলিত ও নরম প্রকৃতির হয়ে থাকে। প্রভৃতি না, প্রকৃতি, কয়েরিকার হবে, প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ গলিত এবং নরম প্রকৃতির হয়ে থাকে। ওকে, এটি পৃথিবীর পৃষ্ঠের নিচে প্রায় 100 কিলোমিটার থেকে 100 কিলোমিটার বা 62 মাইল এবং 410 কিলোমিটারের মধ্যে অবস্থিত। 410 কিলোমিটার মানে হচ্ছে 255 মাইল। ওকে, এর মধ্যে কিন্তু এই অ্যাস্থেনোস্ফিয়ারটা অবস্থিত। অ্যাস্থেনোস্ফিয়ারের তাপমাত্রা এবং চাপ এত বেশি যে শিলাগুলি নরম হয় এবং আংশিকভাবে গলে গিয়ে অর্ধগলিত অবস্থায় থাকে। অ্যাস্থেনোস্ফিয়ার সাধারণত ওই লিথোস্ফিয়ারের চেয়ে বেশি সান্দ্র হয়, মানে চটচটে হয়, দুর্বল হয়, তরল হয়। হ্যাঁ, লিথোস্ফিয়ারটা তো একটা ভূত্বক, মানে এটা একটা শক্ত প্রকৃতির হয়, কঠিন হয়। হ্যাঁ, এবং অ্যাস্থেনোস্ফিয়ার যেটা বা ম্যান্টেল যেটা, সেটা সান্দ্র প্রকৃতির হয়, চটচটে প্রকৃতির হয়, নরম হয়, অর্ধগলিত অবস্থায় থাকে, অর্ধ তরল অবস্থায় থাকে। ওকে, যেটা ম্যাগমা যেটাকে বললাম, এগুলো সবকিছুই হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার, ম্যাগমা, ম্যান্টেল, এগুলো বলা হচ্ছে ওই লিথোস্ফিয়ারের পরের অংশটুকুকে বা ভূত্বকের পরের অংশটুকুকে। ওকে, এখানে একটা দেখুন, এখানে আরো একটি চিত্র আরেকবার দেখানো হয়েছে। এখানে প্রথমে এই জায়গাতে বলা হয়েছে কন্টিনেন্টাল ক্রাস্ট। হ্যাঁ, এটা একটা ক্রাস্ট বা ভূত্বক। হ্যাঁ, এই অংশটুকু ভূত্বক দেখানো হয়েছে, এবং এইদিকে আপনার ওশিয়ান এবং ওশিয়ান ক্রাস্ট, অর্থাৎ এইদিকে মহাসমুদ্র, মহাসাগর। হ্যাঁ, এই মহাসাগরের আপনার উপরে যে জলটুকু, সমুদ্রের জল, এবং নিচের টুকু হচ্ছে ভূত্বক। হ্যাঁ, মহাসাগরীয় ভূত্বক। এটা এটা একটা জায়গা, এবং এইখান থেকে এইটুকু জায়গাকে লিথোস্ফিয়ার বলা হয়েছে। কি বলা হয়েছে? না, লিথোস্ফিয়ার বলা হয়েছে। এবং লিথোস্ফিয়ার থেকে শুরু করে বা লিথোস্ফিয়ার এর এই অংশটা থেকে শুরু করে, হ্যাঁ, এই অংশটা থেকে শুরু করে এইটুকু অংশ আপনার কি বলা হয়েছে? ম্যান্টেল। কি বলা হয়েছে? ম্যান্টেল বলা হয়েছে, ম্যান্টেল। ঠিক আছে, এই ম্যান্টেলটা অর্ধ গলিত বা গলিত অবস্থায় বা তরল বা অর্ধ তরল অবস্থায় থাকে, ম্যাগমা অবস্থায় থাকে। ঠিক আছে, এবং এইখান থেকে, হ্যাঁ, এইখান থেকে আপনার এই ম্যান্টেলের এই অংশগুলোকে আবার এইদিকে অ্যাস্থেনোস্ফিয়ার নাম দেওয়া হয়েছে। কি নাম দেওয়া হয়েছে? অ্যাস্থেনোস্ফিয়ার নাম দেওয়া হয়েছে। তো এই ম্যান্টেলের পর থেকে, এই ম্যান্টেলের এইটাকে বলা হচ্ছে আপার ম্যান্টেল, এবং এইটুকুকে বলা হচ্ছে লোয়ার ম্যান্টেল, এইটুকুকে বলা হচ্ছে লোয়ার ম্যান্টেল। ওকে, মানে পুরোটাই আমরা এখান থেকে ম্যান্টেল নাম দিতে পারি। তো ম্যান্টেলের পরে যেটা হচ্ছে আপনার কোর, আরো একটা স্তর আসবে, আরো একটা স্তর আসবে, যেটাকে বলা হচ্ছে কোর বা কেন্দ্রমণ্ডল বলা হবে। ওকে, এটারও দুটো পার্ট আছে, একটা আউটার সাইড আর একটা ইনার সাইড। এরপরে আমরা জানবো শিলামণ্ডল কি জিনিস। এখান থেকে আপনাদের শিলামণ্ডল সম্পর্কে অল্প বিস্তর অবশ্যই জানতে হবে। দেখুন, শিলামণ্ডল কি? না, শিলা হলো একটা অজৈব কঠিন পদার্থ। এটাও একটা এক ধরনের পদার্থ, যেটা অজৈব কঠিন পদার্থ। এটা কি? না, শিলা বিভিন্ন খনিজ পদার্থ নিয়ে গঠিত। এই সকল কঠিন শিলাগুলো পৃথিবীর বহিরাবরণকে বেষ্টন করে আছে, একেই শিলামণ্ডল বলা হয়। এক কথায় গঠনকারী উপাদানগুলো হচ্ছে শিলা। অর্থাৎ কোনো একটা পদার্থকে যখন গঠন দিচ্ছে, আকার আকৃতি দিচ্ছে, তখন সেই জিনিসটাকে বলা হচ্ছে শিলা। মনে রাখবেন, বিজ্ঞানের যে শাখায় শিলা সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় পেট্রোলজি। কি বলা হয়? পেট্রোলজি বলা হয়। আর যে শাখায় জীবাশ্ম সংক্রান্ত আলোচনা করা হয় তাকে বলা হয় প্যালায়ন্টোলজি। প্যালায়ন্টোলজি, তো তাকে বলা হয় প্যালায়ন্টোলজি। অর্থাৎ জীবাশ্ম, শিলা সম্পর্কে যেখানে আলোচনা করা হচ্ছে, যে বিজ্ঞানের যে শাখায় শিলা সম্পর্কে আলোচনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে পেট্রোলজি, এবং যে শাখায় জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে প্যালায়ন্টোলজি। ওকে, এই জায়গাগুলো আপনারা এখানে হাইলাইট করে দেওয়া হয়েছে, এগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন, খাতায় নোট করে নেবেন। ওকে, তো আমরা যে শিলামণ্ডল দেখতে পাচ্ছি, আমি খুব সংক্ষেপে এখানে দুই এক কথায় বলছি, এগুলো আপনার উদাহরণগুলো এবং ভাগগুলো দেখে নেন। শিলামণ্ডলকে তিন ভাগে ভাগ করা হয়। ক ভাগে? না, তিন ভাগে ভাগ করা হয়। একটা আগ্নেয় শিলা, একটা পাললিক শিলা, আর একটা হচ্ছে রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট এবং ব্যাসল্ট,
আর পাললিক শিলা হচ্ছে বেলে পাথর, ডলোমাইট, কাদা পাথর। ওকে, এবং রূপান্তরিত শিলা যেমন স্লেট, মার্বেল, এইগুলো। তো এগুলো নিয়ে মানে আজকে বিস্তারিত বলবো না, এমসিকিউ আলোচনা করার সাথে সাথে আমি যদিও একটু করে বুঝিয়ে দেবো। আর এগুলো নিয়ে আপনাদের আলাদাভাবে আরো পয়েন্ট রয়েছে, সিলেবাসে আরো আলোচনা জায়গা রয়েছে, তখন আমরা এটাকে আরো বিস্তারিত আলোচনা করব। ওকে, তো আজকে এই টপিকটা থেকে যেগুলো বলা হলো সেইগুলো থেকে কি কি টাইপের এমসিকিউ পরীক্ষা প্রিভিয়াস ইয়ারে এসেছে সেইগুলো এক ঝলক দেখবো, এবং আরো মানে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে প্রত্যেকটা এমসিকিউ, এই এমসিকিউ এর প্রত্যেকটা অপশনকেও ধরে ধরে বুঝিয়ে দেওয়া হবে ডিটেলসে। তো এখানে 1 নম্বর প্রশ্ন রয়েছে, পৃথিবীর যে শক্ত অংশে আমরা বাস করি তাকে কি বলা হয়? একটু আগেই বললাম যে পৃথিবীর যে শক্ত অংশে আমরা বাস করি তাকে কি বলা হয়। অপশনে রয়েছে লিথোস্ফিয়ার, অপশন বি তে রয়েছে অ্যাটমসফিয়ার, অপশন সি তে রয়েছে বায়োস্ফিয়ার, আর অপশন ডি তে রয়েছে হাইড্রোস্ফিয়ার। তো এর সঠিক উত্তর হবে অপশন এ, লিথোস্ফিয়ার। আপনাদেরকে বললাম যে পৃথিবীর যে অংশে আমরা বাস করি, ভূত্বক যেটা, সেটাকে আমরা কি আরেকটা নাম দেবো, লিথোস্ফিয়ার নাম দেবো। ওকে, তো এটা একটা অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তারপরে দেখুন, পৃথিবীর বাইরের অংশ কোনটি? এটা হবে না, দূরতমটা হবে না। পৃথিবীর বাইরের অংশ কোনটি? তাহলে পৃথিবীর বাইরের অংশ কোনটি? অপশন এ হচ্ছে ক্রাস্ট, অপশন বি হচ্ছে অ্যাস্ট্রোস্ফিয়ার, অপশন সি হচ্ছে কোর, এবং অপশন ডি বলছে ম্যান্টেল। তো সঠিক উত্তর কি হবে? না, সঠিক উত্তর হয়ে যাবে ক্রাস্ট বা ভূত্বক। ক্রাস্ট বা ভূত্বক। এই ভূত্বক মানে এইটা যদি একটা পৃথিবী হয়, হ্যাঁ, তাহলে এর তো আরো দুটো অংশ আছে। ওকে, তাহলে এটাকে বলা হচ্ছে ভূত্বক, মানে এটা পৃথিবীর বাইরের অংশ, এটা পৃথিবীর বাইরের অংশ হচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে ক্রাস্ট। ক্রাস্ট বলা হয়, ইংলিশে ক্রাস্ট বলা হয়, CRUST, ক্রাস্ট বলা হয়, ক্রাস্ট বা ভূত্বক বলা হয়। ওকে, এরপরে 3 নম্বর প্রশ্ন দেব, প্রাকৃতিক ভূগোলের কোন শাখায়, প্রাকৃতিক ভূগোল হবে এটা, প্রাকৃতিক ভূগোলের না, প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল কোন শাখায় আলোচনা করা হয়? অপশন এ জৈব ভূগোল বা বায়োজিওগ্রাফি, অপশন বি জলবায়ুবিদ্যা বা ক্লাইমেটোলজি, আর অপশন সি বলছে জলবিদ্যা বা হাইড্রোলজি, এবং অপশন ডি বলছে ভূমিরূপ বিদ্যা বা জিওমরফোলজি। তো সঠিক উত্তর কি হবে, মানে প্রাকৃতিক ভূগোল সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়, বা যে শাখায় প্রাকৃতিক ভূগোল সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বা ভূমিরূপ বিদ্যা বা জিওমরফোলজি। ওকে, তো অ্যাকচুয়ালি জিওমরফোলজি কি না, পৃথিবীর ধরন সম্পর্কে, পৃথিবীর গঠন সম্পর্কে, প্রাকৃতিক ভূগোল সম্পর্কে যে জায়গায় আলোচনা করা হয় যে শাখাতে, সেটাকে বলা হচ্ছে জিওমরফোলজি বা ভূমিরূপ বিদ্যা। ওকে, ভূমিরূপ বিদ্যা বলা হয়। আর জলবিদ্যা মানে তো বুঝতেই পারছেন, বা হাইড্রোলজি, হ্যাঁ, অর্থাৎ মাটির নিচের সব ধরনের জল এবং মাটির উপরের যে যত ধরনের জল হয় বা মেঘের যে জল হয় সেই সম্পর্কে যে স্টাডি করা, সেটাকে বলা হচ্ছে হাইড্রোলজি। ওকে, এবং আরেকটা হচ্ছে বায়োজিওগ্রাফি। এই বায়োজিওগ্রাফিটা কি না, যেটাকে অর্থাৎ উদ্ভিদ, প্রাণী এবং অন্যান্য জীবজন্তু সম্পর্কে যে আলোচনা করা হয় যে শাখায়, সেটাকে বলা হচ্ছে জৈব ভূগোল বা বায়োজিওগ্রাফি। ওকে, তো এই জায়গাগুলো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে, পৃথিবীর ক্রাস্টে অর্থাৎ ভূত্বকে কত পার্সেন্ট খনিজ রূপে কার্বন উপস্থিত থাকে? তো কত পার্সেন্ট খনিজ থাকে মানে পৃথিবীর ক্রাস্টে? ক্রাস্ট পৃথিবীর আয়তনের 1%, এটা কিন্তু প্রশ্ন করেনি। এই প্রশ্নটা বলেছে এই যে 1% এর মধ্যে, হ্যাঁ, পৃথিবীর ক্রাস্টে, ওকে, ক্রাস্টে কত পার্সেন্ট খনিজ রূপে কার্বনটা দেখতে পাওয়া যায়? অপশন রয়েছে 21%, অপশন সি 0.3%, অপশন সি বলা হচ্ছে 0.02%, আর অপশন ডি বলছে 7.8%। তো এর সঠিক উত্তর কি হবে না, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 0.02%। ওকে, অর্থাৎ এই 0.02% আপনার পৃথিবীর ক্রাস্টের মধ্যে বা ভূত্বকে এই 0.02% খনিজ পদার্থ রূপে কার্বন অবস্থিত রয়েছে। অর্থাৎ কার্বন যেগুলো হচ্ছে কার্বোনেটস বা হাইড্রোকার্বনেটস, কয়লা, এগুলো পেট্রোলিয়াম, এগুলো জিনিস, হ্যাঁ, এইগুলোকে বলা হচ্ছে কার্বন। কার্বন কি কি বললাম না, কার্বোনেটস, হাইড্রোকার্বনেটস, কয়লা,
পেট্রোলিয়াম, এগুলো হচ্ছে কার্বন। ওকে, তো এইগুলো আপনার পৃথিবী পৃষ্ঠে 0.02% রয়েছে, এগুলো খুব হাইলি ইম্পর্টেন্ট, এই জায়গাটা দেখে নেবেন। হ্যাঁ, এবং বায়ুমণ্ডলে যদি কার্বন ডাই অক্সাইড দেখতে যান তাহলে আপনারা জানবেন যে 0.03% রয়েছে কার্বন ডাই অক্সাইড। এটা কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে রয়েছে, কিন্তু এই পৃথিবী পৃষ্ঠের মধ্যে ভূত্বকের মধ্যে খনিজ রূপে যে কার্বন থাকে সেই কার্বন গুলো কত পার্সেন্ট থাকে না 0.02%। ওকে, এটা একটা জিনিস জানবেন। এরপরে প্রশ্ন দেখুন, 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর ম্যান্টেলে গ্যাস মিশ্রিত গলিত পদার্থটিকে কি বলা হয়? তাহলে বুঝতেই পারছেন কি বলা হয় এটা। তাহলে পৃথিবীর যে ম্যান্টেল যে থাকে ম্যান্টেলে, হ্যাঁ, সেখানে গ্যাস মিশ্রিত যে গলিত পদার্থ সেটিকে কি বলা হয়? অপশন এ কোর, অপশন বি হিলিয়াম, অপশন সি লাভা, অপশন ডি ম্যাগমা। তো এর সঠিক উত্তর কি হবে না এর সঠিক উত্তর হয়ে যাবে ম্যাগমা। আপনাদেরকে বলেছিলাম যে এই ম্যান্টেলে অর্ধ তরল বা গলিত তরল গুলো যেগুলো সেগুলোকে ম্যাগমা বলা হয়। ম্যাগমা যখন ভূপৃষ্ঠ ভেদ করে বাইরে বেরিয়ে আসে তখন সেটাকে বলা হয় লাভা, কিন্তু এটাকে লাভা বলবো না। যেটা গ্যাস মিশ্রিত গলিত পদার্থ থাকবে সেটাকে তখন আমরা বলবো, এটাকে কি বলবো? ম্যাগমা বলবো। তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওকে, আচ্ছা, এরপরে 6 নম্বর প্রশ্ন দেখুন, পৃথিবীর ম্যান্টেলের উপরের অংশকে কি বলে? ব্যাপারটাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, এখানে দেখুন, এখানে ধরুন এটা একটা পৃথিবীর এই অংশটাকে বলা হচ্ছে ভূত্বক। এটাকে বলা হচ্ছে ভূত্বক। ওকে, ভূত্বকের এটার এইটুকু অংশটাকে, হ্যাঁ, ভূত্বক থেকে এইটুকু এই মোটামুটি 40 কিলোমিটার পর্যন্ত এটাকে বলা হচ্ছে লিথোস্ফিয়ার। কি বলা হচ্ছে? লিথোস্ফিয়ার বলা হয়। এবং লিথোস্ফিয়ারের পরপরেই একটা সামান্য অংশ জুড়ে আপনার কি রয়েছে, এটাকে বলা হচ্ছে অ্যাস্থনোস্ফিয়ার বলা হয়। অ্যাস্থনোস্ফিয়ার বলা হয়। এবং অ্যাস্থনোস্ফিয়ারের পর থেকে আপনার শুরু হয় ম্যান্টেল বলা হয়। কি বলা হয়? ম্যান্টেল বলা হয়। তাহলে আপনাকে প্রশ্নে বলা হয়েছিল পৃথিবী পৃষ্ঠের ম্যান্টেলের উপরের অংশকে কি বলা হয়? অপশন এ বলছে অ্যাস্থনোস্ফিয়ার, অপশন বি লিথোস্ফিয়ার, অপশন সি স্ট্র্যাটোস্ফিয়ার, আর অপশন ডি বলছে ট্রপোস্ফিয়ার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লিথোস্ফিয়ার, সরি অ্যাস্থেনোস্ফিয়ার। অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অ্যাস্থেনোস্ফিয়ার বলা হয়। আচ্ছা, তারপরে 7 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব। প্রশ্নে বলা হয়েছে অ্যাস্থেনোস্ফিয়ারটি হলো বেশ আঠালো, যান্ত্রিকভাবে দুর্বল এবং নমনীয় বিকৃত অঞ্চল, যেটি পৃথিবীর উপরের অংশে রয়েছে। তো পৃথিবীর উপরের অংশে রয়েছে বলছে এখানে, তাহলে এর সঠিক উত্তর কি হবে? মানে পৃথিবীর উপরের অংশে রয়েছে, অর্থাৎ পৃথিবীর কোন অংশের উপরে এই অ্যাস্থেনোস্ফিয়ারটা অবস্থিত? বোঝা গেল আমি কি বললাম? আমি একটু আগে এই চিত্রটাকে দেখালাম একটু আগে, যে এটা হচ্ছে লিথোস্ফিয়ার, লিথোস্ফিয়ারের পরে হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ারের পরে হচ্ছে ম্যান্টেল। তো কোনটার উপরে অ্যাস্থেনোস্ফিয়ারটা রয়েছে? না ম্যান্টেলের উপরে রয়েছে। হ্যাঁ, প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়েছে। তাহলে সঠিক উত্তর কি হবে আপনারা বুঝে গেছেন। অপশন গুলো দেখে নিই, ক্রাস্ট, ম্যান্টেল, আবার ক্রাস্ট বলা হয়েছে, অপশন দুবার হয়ে গেছে, তারপরে কোর। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ম্যান্টেল। ওকে, অপশন বি ম্যান্টেল হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তারপরে দেখুন, ওজনের দিক দিয়ে ভূত্বকে অক্সিজেন প্রায় কত শতাংশ? ওজনের দিক থেকে ভূত্বকে মানে এই যে আমরা লিথোস্ফিয়ার যে দেখতে পেলাম, হ্যাঁ, বা ভূত্বক, এই ভূত্বকে যে অক্সিজেন, হ্যাঁ, এই অক্সিজেন কত পার্সেন্ট থাকে? আমরা বায়ুমণ্ডলে যে অক্সিজেন দেখেছি সেখানে দেখেছি আমরা কত পার্সেন্ট? না 21%। হ্যাঁ, 21% বায়ুমণ্ডলে রয়েছে, কিন্তু ভূত্বকের মধ্যে অক্সিজেন কত শতাংশ রয়েছে? অপশন এ তে রয়েছে 36.6%, এখানে রয়েছে 16.6%, তারপরে রয়েছে 19.6%, আর একটা হচ্ছে 46.6%। তো এর সঠিক উত্তর কি হবে? না এর সঠিক উত্তর হয়ে যাবে 46.6%। ওকে, তো 46.6% এত পার্সেন্ট অক্সিজেন ভূত্বকে, হ্যাঁ, রয়েছে। ভূত্বকে এত পার্সেন্ট অক্সিজেন আপনার রয়েছে, আর বায়ুমণ্ডলে রয়েছে 21%। এই জায়গাগুলো আপনাদেরকে ভালো করে জেনে যেতে হবে। ওকে, আরো একবার বলে রাখি যে ভূত্বকের মধ্যে যে সমস্ত মৌলিক পদার্থগুলো থাকে, যেমন অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো পার্সেন্টেজ গুলো এক ঝলক দেখে নেবেন। হ্যাঁ, যেমন অক্সিজেন রয়েছে 46.6%, সিলিকন রয়েছে 27.72%,
অ্যালুমিনিয়াম রয়েছে 8.13%, ওকে, আয়রন রয়েছে 5%, ক্যালসিয়াম রয়েছে 3.63%, সোডিয়াম রয়েছে 2.83%, পটাশিয়াম রয়েছে 2.59%, ম্যাগনেসিয়াম রয়েছে 2.09% এবং আদার্স রয়েছে 1.441%। ওকে, তো এইগুলো এক ঝলক দেখে নেবেন, এগুলো থেকে মোটামুটি এই 3-4টে কোশ্চিন আগের থেকে দেই অনেক সময়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা 9 নম্বর প্রশ্ন দেখব। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর কোন অংশ ম্যাগমার মূল উৎস। আপনারা এতক্ষণ বুঝে গেছে কোনটা ম্যাগমা, ম্যাগমা কোনখান থেকে তৈরি হয়। প্রশ্ন বলা হয়েছে ভিতরের ত্বক, বাহিরের ভূত্বক, ভিতরের ভূত্বক, বাহিরের ভূত্বক, না কোর বা কেন্দ্র, নাকি ম্যান্টেল। তো সঠিক উত্তর কি হবে? ম্যান্টেল। ম্যান্টেলের যে গলিত বা অর্ধগলিত পদার্থগুলো হয় সেটাকে বলা হচ্ছে ম্যাগমা। ওকে, তো অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এরপরে চলুন 10 নম্বর প্রশ্ন। বলা হচ্ছে পৃথিবী নিয়ে পড়াশোনা করাকে বলা হয়। পৃথিবী নিয়ে পড়াশোনা করাকে কি বলা হয়? অপশন এ বাস্তুবিদ্যা, অপশন বি জীববিদ্যা, অপশন সি নৃতবিদ্যা এবং অপশন ডি হচ্ছে ভূতত্ত্ববিদ্যা। তো সঠিক উত্তর কি হবে? পৃথিবী নিয়ে পড়াশোনা করাকে কি বলে না, অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ভূতত্ত্ববিদ্যা। দেখুন, ভূতত্ত্ববিদ্যা হচ্ছে পৃথিবীর বৈজ্ঞানিক গবেষণা করা, পৃথিবী সম্পর্কে বৈজ্ঞানিক যে গবেষণা সেটাকে নিয়ে আলোচনা করা হচ্ছে ভূতত্ত্ববিদ্যা। ওকে, এটা একটু মনে রাখবেন। এরপরে আমরা 11 নম্বর প্রশ্ন দেখবো শিলামণ্ডল গুলো থেকে। বেলে পাথর হলো অপশন এ উদ্বেধী আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, অপশন সি নিঃসারী আগ্নেয় শিলা, আর অপশন ডি হচ্ছে পাললিক শিলা। তো এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে বেলে পাথর, যেটা হচ্ছে পাললিক শিলা। হ্যাঁ, অর্থাৎ সমুদ্র, হ্রদ এবং নদীর তলদেশে যে ক্ষয়প্রাপ্ত পলিগুলো স্তরে স্তরে সঞ্চিত হয়ে যে শিলার তৈরি হয় সেটা হচ্ছে পাললিক শিলা। এবং এই পাললিক শিলায় আমরা উদ্ভিদ এবং প্রাণীর জীবাশ্ম দেখতে পাই পাললিক শিলায়। হ্যাঁ, এগুলো আপনার বেলে পাথর, চূড়া পাথর, কাদা পাথর বা কাঁকর যেগুলো বলা হয় বা সেল, এগুলোকে পাললিক শিলার উদাহরণ বলা যেতে পারে। ওকে, আচ্ছা, এই ধরনের কোশ্চিন গুলো আরআরবি গ্রুপ ডি এক্সাম 2012 এই সালে এই কোশ্চিনটা এসেছিল। প্রত্যেকটা কোশ্চিনের সাইডে আমরা কোনটা কোন টাইপের কোশ্চিন এসেছিল, কোন এক্সামে এসেছিল সেগুলো লিখে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের এক্সামে এসেছিল। আমি আরআরবি একটা বই থেকে আমি আপনাদেরকে এই কোশ্চিন গুলো কালেক্ট করেছি। তো এইখান থেকে আমি আপনাদেরকে এই জন্য আরআরবি থেকে বেশিরভাগ উত্তরগুলো করা হয়েছে, আরআরবি এনটিপিসি থেকে নেওয়া হয়েছে কোশ্চিনগুলো। 19/6/2016 সালে এই কোশ্চিনটা এসেছিল, 12 নম্বর কোশ্চিনটা। কোশ্চিনটি কি ছিল না, নিচের কোনটি, সরি বানানটা ভুল হয়েছে, নিচের কোনটি রূপান্তরিত শিলা বা মেটামরফিক শিলার উদাহরণ নয় বলেছে। তাহলে রূপান্তরিত শিলার উদাহরণ নয় বা মরফিক শিলার উদাহরণ নয় বলেছে। কোনটি রূপান্তরিত শিলা নয় তার মানে? অপশন এ নিস, অপশন বি মার্বেল, অপশন সি কোয়ার্টজ, আর অপশন ডি হচ্ছে লাইমস্টোন। তো কোনটা হবে সঠিক উত্তর? না, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি লাইমস্টোন। এটা লাইমস্টোন মানে হচ্ছে চূড়া পাথর। ওকে, চূড়া পাথর, লাইমস্টোন মানে হচ্ছে চূড়া পাথর। এই চূড়া পাথরটা পাললিক শিলার উদাহরণ, এটা রূপান্তরিত শিলার উদাহরণ নয়। তাহলে রূপান্তরিত শিলার উদাহরণ সম্পর্কে আপনারা এটাও অ্যাড করে নেবেন। রূপান্তরিত শিলা হচ্ছে নিস, মার্বেল, কোয়ার্টজ, এই জায়গা এগুলো হচ্ছে রূপান্তরিত শিলার উদাহরণ। কিন্তু অপশন ডি লাইমস্টোন মানে চূড়া পাথর, এটা পাললিক শিলার উদাহরণ, রূপান্তরিত শিলার উদাহরণ নয়। এটাই হবে আপনার সঠিক উত্তর। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন দেখুন 13 নম্বর প্রশ্ন। নিচের কোনটি শিলার উদাহরণ নয়? শিলাই নয়, হ্যাঁ, এখানে কতগুলো শিলার উদাহরণ দেওয়া, শিলা লেখা আছে কিন্তু একটা শিলা নয়। কোনটা শিলা নয়? অপশন এ বলছে অ্যাসফল্ট, অপশন সি হচ্ছে সিস্ট, অপশন ডি হচ্ছে গ্রানাইট, আর অপশন ডি হচ্ছে ব্যাসল্ট। তো এর সঠিক উত্তর কি হবে? না, সঠিক উত্তর হবে অপশন এ অ্যাসফল্ট। এই অ্যাসফল্টটা আপনার শিলা নয়, এটা কি না, এটা একটা কালো বা বাদামি রঙের পেট্রোলের মতো একটা পদার্থ। হ্যাঁ, পেট্রোলিয়ামের একটা পদার্থ, পেট্রোলিয়াম পদার্থ হচ্ছে অ্যাসফল্ট। ওকে, তো অ্যাসফল্ট কি তাহলে বললাম না, অ্যাসফল্ট হচ্ছে কালো বা বাদামি পেট্রোলিয়ামের মতো একটা পদার্থ জাস্ট।
হ্যাঁ, এটা শিলা নয়। তাহলে বোঝা গেল। আর বাকি সিস্ট, গ্রানাইট, ব্যাসল্ট এইগুলো এক একটা শিলার উদাহরণ। ঠিক আছে, এরপরে 14 নম্বর প্রশ্নটা দেখবো, নিচের কোনটি সেডিমেন্টারি রক বা পাললিক শিলা নয়? তো পাললিক শিলার উদাহরণ দেওয়া আছে চারটার মধ্যে তিনটে, একটা পাললিক শিলার উদাহরণ দেওয়া নেই। কোনটা পাললিক শিলার উদাহরণ নয়? দেখুন, গ্রানাইট, বেলে পাথর, বালি পাথর, লয়েস আর সেল। তো অপশন, এটার সঠিক উত্তর কি হবে? না, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গ্রানাইট। গ্রানাইট পাললিক শিলার উদাহরণ নয়, কারণ গ্রানাইট একটা আগ্নেয় শিলা। হ্যাঁ, এই গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস বা সিস্টে পরিণত হয় গ্রানাইটটা। ঠিক আছে, তো এই গ্রানাইট আপনার আগ্নেয় শিলা, এটা আগ্নেয় শিলার উদাহরণ। ঠিক আছে, তাহলে আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট। এই গ্রানাইটটা আপনার রূপান্তরিত হয়ে মানে পরিবর্তন হয়ে নিস, যেটা আমি একটু আগে বলেছিলাম নিস বা আপনার সিস্ট, একটা বলেছি সিস্ট। ওকে, তো এই নিস বা সিস্টে পরিণত হয়, তখন এই নিস বা সিস্ট আবার আপনার রূপান্তরিত শিলার উদাহরণ। কিন্তু এই গ্রানাইট হচ্ছে আপনার আগ্নেয় শিলার উদাহরণ। আর বেলে পাথর বা বালি পাথর বা কাঁকর বা লয়েস, সেল, এইগুলো হচ্ছে কি, এগুলো পাললিক শিলা। ওকে, কিন্তু অপশন এ, গ্রানাইট কিন্তু পাললিক শিলার উদাহরণ নয়। ওকে, তারপরে চলো 15 নম্বর প্রশ্ন, ভৌগোলিক কোন উপাদানের সঙ্গে লিথিফিকেশন শব্দটি সংযুক্ত? ভালো ইম্পর্টেন্ট কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, লিথিফিকেশন। ওকে, এই লিথিফিকেশনটা কি আপনাকে একটু জানতে হবে, তাহলেই উত্তরটা করতে পারবেন। তো ভৌগোলিক কোন উপাদানের সঙ্গে লিথিফিকেশন শব্দটা সংযুক্ত রয়েছে? নদীর সাথে সংযুক্ত, নাকি উপত্যকার সাথে, নাকি সাগরের সাথে, নাকি শিলার সাথে সংযুক্ত? তো আমাকে প্রথমে জানতে হবে লিথিফিকেশনটা কি জিনিস, তাহলেই বুঝতে পারবো। দেখুন, লিথিফিকেশন আর কোনো কিছু নয়, লিথিফিকেশন একটা প্রসেস, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। লিথিফিকেশন একটা পদ্ধতি, যে পদ্ধতির মধ্য দিয়ে আপনার বালি, পলি, কাদা এগুলো কঠিন ভবনের মাধ্যমে শিলায় পরিণত হয়। অর্থাৎ কোনো পদার্থ যখন আপনার কঠিনী ভবন হয়ে শিলায় পরিণত হয়, তখন তাকে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় লিথিফিকেশন। ওকে, তাহলে এটা শিলার সাথে জড়িত। অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, শিলার সাথে এই লিথিফিকেশন কথাটা সংযুক্ত রয়েছে। ঠিক আছে, এরপরের প্রশ্ন দেখুন, প্রশ্ন নম্বর 16 বলা হয়েছে কোন ধরনের শিলা গ্রানাইট? তাহলে গ্রানাইট কোন ধরনের শিলা? অপশন এ, পাললিক শিলা, অপশন বি, আগ্নেয় শিলা, অপশন সি, সিস্ট শিলা, অপশন ডি, পরিবর্তিত শিলা। তো গ্রানাইট কোন ধরনের শিলা হবে? না, গ্রানাইট হবে আপনার আগ্নেয় শিলা, একটু আগেই বললাম। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পাললিক শিলা? বালি পাথর, বালির পাথর বা কাঁকর, যেটা স্ট্যান্ডস্টোন বলা হয়, নাকি স্লেট, গ্রানাইট, নাকি লিগনাইট? তো এর সঠিক উত্তর হয়ে যাবে আপনার অপশন এ, গ্রানাইট, সরি, বালির পাথর বা কাঁকর বা স্যান্ডস্টোন যেটা বলা হয়, বালি পাথর বা বেলে পাথর, এটা পাললিক শিলার উদাহরণ। এরপরে আমরা 18 নম্বর প্রশ্নটা দেখব, কোয়ার্টজাইট। এই কোয়ার্টজাইট হলো একটা ড্যাশ ধরনের শিলা। কি ধরনের শিলা কোয়ার্টজাইট? না, বলছে পাললিক শিলা, আগ্নেয় শিলা, ব্যাসল্ট শিলা, নাকি রূপান্তরিত শিলা? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কোয়ার্টজাইট, এটা হচ্ছে রূপান্তরিত শিলা, রূপান্তরিত শিলা। ওকে, এটা রূপান্তরিত শিলার উদাহরণ হবে। অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, কোয়ার্টজাইট। এরপরে 19 নম্বর প্রশ্ন, শিলার নিচের দিকের ভাঁজ কি নামে পরিচিত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। শিলার শিলার নিচের দিকের ভাঁজকে কি বলা হয়? অপশন এ বলা হচ্ছে সিনক্লাইন, অপশন বি বলা হচ্ছে ব্যাকক্লাইন, অপশন ডি হচ্ছে অ্যান্টিক্লাইন, আর অপশন ডি হচ্ছে ক্রেস্ট লাইন। তো সঠিক উত্তর কি হবে? না, এর সঠিক উত্তর হয়ে যাবে আপনার সিনক্লাইন। কি হবে? সিনক্লাইন। ভালোভাবে মনে রাখবেন, শিলার নিচের দিকের যে ভাঁজ সেটাকে বলা হচ্ছে সিনক্লাইন, আর শিলার উপরের দিকের যে ভাঁজ সেটাকে বলা হচ্ছে অ্যান্টিক্লাইন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা প্রশ্ন নাম্বার 20, এই প্রশ্নটি দেখব। এখানে বলা হচ্ছে গলিত ম্যাগমা কঠিন হয়ে যে শিলায় পরিণত হয়। তাহলে গলিত ম্যাগমা কঠিন হয়ে যে শিলায় পরিণত হয় তখন তাকে কি বলা হয়? অপশন এ, পরিবর্তিত শিলা, অপশন বি, ফাইলাইট শিলা, অপশন সি, আগ্নেয় শিলা, অপশন ডি, পাললিক শিলা। তো এর সঠিক উত্তর কি হবে? না, অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর, মানে আগ্নেয় শিলা। অর্থাৎ
গলিত ম্যাগমা কঠিন হয়ে যে শিলায় পরিণত হয় তখন তাকে সেই শিলাটাকে বলা হচ্ছে আগ্নেয় শিলা। ঠিক আছে, সাধারণত শক্ত এবং এটা দানাদার মানে গোটা গোটা হয়ে থাকে, শক্ত হয়ে থাকে, দানাদার হয়ে থাকে। হ্যাঁ, তাহলে তবে এই শিলায় কিন্তু জীবাশ্ম থাকে না। জীবাশ্ম যখন থাকে তখন সেটাকে আমরা পাললিক শিলা বলবো, কিন্তু এটাতে জীবাশ্ম আমরা দেখতে পাই না। হ্যাঁ, এটা আগ্নেয় শিলার উদাহরণ হবে। ম্যাগমা যখন কঠিন হয় যখন, হ্যাঁ, তখন সেটাকে বলা হচ্ছে আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা যেমন আপনার গ্রানাইট, ব্যাসল্ট, এই যে এইগুলো। এরপরে 21 নম্বর কোশ্চিন, গ্রানাইট হলো একটি উদাহরণ। তাহলে গ্রানাইট কিসের উদাহরণ হবে? এর সঠিক উত্তর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। হ্যাঁ, গ্রানাইট পরিবর্তিত শিলা, অপশন বি পাললিক শিলা, অপশন সি আগ্নেয় শিলা, অপশন ডি কৃত্রিম পাথর। তো এর সঠিক উত্তর কি হবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এটা নিয়ে আমি বারবার প্রত্যেকটা প্রশ্নে আমাদের গ্রানাইটটা কি ধরনের শিলার উদাহরণ সেটা বলেছি। আপনারা এই প্রশ্নের 21-এর কত হবে, কোনটা হবে সঠিক উত্তর, সেটা অবশ্যই আপনারা 21-এর এ নাকি বি নাকি সি নাকি ডি, এটা আপনারা অবশ্যই কমেন্টে জানান। আর একটাই প্রশ্ন আছে, লাস্ট প্রশ্ন, নিচের কোনটি রূপান্তরিত শিলা? নিচের কোনটি রূপান্তরিত শিলা? না অপশন এ গ্রানাইট, অপশন বি কোয়ার্টজাইট, অপশন সি বেলে পাথর, নাকি অপশন ডি সেল। তো রূপান্তরিত শিলার উদাহরণ কোনটি? না অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কোয়ার্টজাইট। কি না কোয়ার্টজাইট, কোয়ার্টজাইটটা হচ্ছে রূপান্তরিত শিলা। গ্রানাইট যেটা সেটা হচ্ছে আগ্নেয় শিলা। গ্রানাইট হচ্ছে আপনার আগ্নেয় শিলা, কোয়ার্টজাইট এটা হচ্ছে আপনার রূপান্তরিত শিলা, বেলে পাথর এটা হচ্ছে পাললিক শিলা। হ্যাঁ, এবং সেলটাও হচ্ছে আপনার পাললিক শিলা। বেলে পাথর এবং সেল এটা হচ্ছে পাললিক শিলার উদাহরণ। এবং কোয়ার্টজাইট যেটা হচ্ছে রূপান্তরিত শিলা, এবং গ্রানাইট যেটা সেটা হচ্ছে আগ্নেয় শিলা। তো এই যে প্রশ্নগুলো দিলাম আপনাদেরকে, এই প্রত্যেকটা প্রশ্ন আরআরবি গ্রুপ ডি অথবা এনটিপিসি বা এসএসসি সিজিএল এর থেকে কোশ্চিন গুলো নেওয়া হয়েছে, এবং বিভিন্ন টাইমে প্রশ্ন সিটেট থেকে কোশ্চিন গুলো রয়েছে, এবং অনেকগুলো কিছু কিছু প্রশ্ন ডাব্লিউবি প্রাইমারি টেটের কোশ্চিন রয়েছে, এবং ডাব্লিউবি আপার প্রাইমারি টেট থেকে কোশ্চিন গুলো রয়েছে। তো আপনারা এই কোশ্চিন গুলো ভালোভাবে ফলো করবেন, ভালোভাবে প্র্যাকটিস করবেন। কোনো প্রশ্ন নিয়ে যদি ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, এবং ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কি ধরনের ভিডিও চাই। ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া পেয়ে যাবেন, আপনারা সেখানে যুক্ত হতে ভুলবেন না। ওকে, আমার এই চ্যানেলে প্রত্যেকটা সিলেবাসের, অর্থাৎ ইভিএস বলেন, সিডিপি বলেন, ম্যাথ বলেন, হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ ভিডিও আপনারা পাবেন। টপিক ধরে ধরে আপনাদেরকে ভিডিও দেওয়া হচ্ছে, ডিসকাস করে দেওয়া হচ্ছে ইন ডিটেলসে, এবং এমসিকিউ গুলো সাথে আলোচনা করে দেওয়া হচ্ছে। এমসিকিউ এর পিডিএফ গুলো আপনারা টেলিগ্রাম গ্রুপে ফ্রিতে পেয়ে যাবেন। ওকে, তো আজকে এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।